নেটওয়ার্ক আমার ঠিক আছে, তোমার সমস্যা হচ্ছে। তুমি কি আজকে নেট ইউজ করেছো? তাহলে এরকম তো হওয়ার কথা নয়। একদম। 4G, হ্যাঁ, ঠিক ঠিক। তো লাইভ শুরু। আচ্ছা, চলো। ব্ল্যাকমেইল বিক্রিয়া। ব্ল্যাকমেইল বিক্রিয়াটা আমরা দেখেছি সালোক সংশ্লেষ পদ্ধতিটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, তাই তো? এক হচ্ছে আলোক দশা, ঠিক আছে? আলোক দশাতে ভাগ করেছিলাম, আর একটা অন্ধকার দশা। ভেরি গুড। অন্ধকার দশা। সেক্ষেত্রে আলোক দশার মধ্যে আমরা কি পেয়েছিলাম? এখানে সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, তাই এর নাম আলোক দশা। এখানে বিক্রিয়া ঘটতে পারে, কিন্তু এখানে কোনো সূর্যালোকের প্রয়োজন নেই। ঠিক আছে, একদম তাই। এটা এটা গ্রানাতে হয়, এটা গ্রানাতে হয়। কোনো কথা আসছে না, সব স্টপ হয়ে যাচ্ছে। কোনো কথা আসছে না। এক মিনিট, এক মিনিট। ওয়েট, ওয়েট, ওয়েট। আচ্ছা, ঠিক আছে, মিউট ছিল। ঠিক আছে। তারপরে আলোক দশা এবং অন্ধকার দশা। এবার ওকে। খুলে ফেলো, তোমার এতে হেডফোনে সমস্যা হচ্ছে, খুলে ফেলো। ওকে। পদ্ধতিটাকে আমরা দুটো পার্টে করবো। একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশা যেখানে সূর্যের কাছে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এখানে সূর্য হয়তো দিনের বেলা ঘটতে পারে বা ঘটবে, তো সেখানে আলোকের কোনো প্রয়োজন নেই বা সূর্যালোক ছাড়াই সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে এটা গ্রানাতে ঘটে, আর এটা অন্ধকার দশা স্ট্রমাতে হয়। তাহলে এটা গ্রানাতে সম্পন্ন হলো, আর এটা হচ্ছে স্ট্রোমাতে সম্পন্ন হলো। আর দ্বিতীয়ত যেটা যাচ্ছে সেটা হচ্ছে, এখানে আলোক দশাতে আমি দেখেছি যে সালোক সংশ্লেষের পদ্ধতির অক্সিজেন অর্থাৎ O2 আর হচ্ছে আমার জল এখানেই সম্পন্ন হবে, এখানেই তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সালোক সংশ্লেষ পদ্ধতিতে যখন আমরা সমীকরণটা পড়েছি বা আমরা জেনেছি বুঝেছি, তখন আমরা দেখেছি জল, অক্সিজেন এছাড়াও গ্লুকোজ তৈরি হয়। কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। সেক্ষেত্রে এই গ্লুকোজটা তৈরি করবে মেনলি অন্ধকার দশা। ঠিক আছে? তাহলে আলোক দশা অন্ধকার দশা বোঝা গেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে ব্ল্যাক কাকে বলে। ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয় এই মেনলি প্রধানত অন্ধকার দশাকে। প্রধানত বলতে কি, অন্ধকার দশাকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। কারণ বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম এখানে কি ঘটনা ঘটছে অন্ধকার দশাতে সেটা প্রথম ব্যাখ্যা করেন। এক্স্যাক্টলি যেটা বলছো, এটাই সঠিক। অর্থাৎ ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলছে? যেখানে বিজ্ঞানী ব্ল্যাকম্যান অন্ধকার রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে সেটা প্রথম ব্যাখ্যা করেন। তাই এই দশাকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। এই দশায় তাহলে আমরা কি বলবো? যদি কোয়েশ্চেনটা আসে ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে, তাহলে বলবো আলোক নিরপেক্ষ দশার বিক্রিয়াগুলো আলোক ছাড়া বা সূর্যালোকের উপস্থিতি ছাড়াই ঘটে। জন্য এই দশাকে বলা হয় অন্ধকার দশা। এই অন্ধকার দশা বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম ব্যাখ্যা করতে সমর্থ হন। তার জন্য এই বিক্রিয়াকে বা অন্ধকার দশা বিক্রিয়াকে আমরা ব্ল্যাকম্যান বিক্রিয়া হিসাবেও জানি। ডাউট নেই আর কোনো?
আছে ডাউট? আচ্ছা, নেক্সট তাহলে একসাথে আমরা এখান থেকে কিন্তু দুটো জিনিস দেখে ফেললাম, আলোক দশা এবং অন্ধকার দশার পার্থক্য জানলাম। আর এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অন্ধকার দশাকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়, বা ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে। এটা দুটো, এই পার্থক্য যেমন ইম্পর্টেন্ট, ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে এটাও আমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমরা জানবো সালোক সংশ্লেষের তাৎপর্য পর্যন্ত পড়া হয়ে গেছে, এবার আমরা আমাদের এতে যাব হচ্ছে স্বল্পমাত্রিক মৌল কাকে বলে এবং উদাহরণগুলো জানবো, তাই তো? ওকে ওকে ওকে, চলো তাহলে আমি এটা বোর্ড ক্লিন করলাম। তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, এটাকে 5G তে কনভার্ট করতে হবে। আচ্ছা, গেল, বেচারা আজকে মরেছে। সালোক সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষের তাৎপর্য, সালোক সংশ্লেষ, আমি ডাইরেক্ট সালোক সংশ্লেষ লিখলাম, সালোক সংশ্লেষের তাৎপর্য। তাৎপর্য কথার অর্থ অনেকে বুঝতে পারে না, আমি যতগুলো বছর টিচিং লাইনে আছি বেশিরভাগ স্টুডেন্ট, কম স্টুডেন্ট আছে তারা চটজলদি বুঝে ফেলে। তাৎপর্য মানেটা কি? তাৎপর্য মানে, আমাকে একটাই কোয়েশ্চেন করে, তাৎপর্য মানেটা কি? ইম্পর্টেন্স, ঠিক আছে? তাৎপর্য মানে ইম্পর্টেন্স, মানে এটা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ আমরা এত কষ্ট করে যে পড়ি, ব্যাখ্যা করি, বটানি পার্ট পড়তে একটু ভালো লাগে না, তারপরেও আমরা এরপরে যথেষ্ট সময় কাটাই। কিন্তু কথাটা হচ্ছে কেন, কেন আমরা সালোক সংশ্লেষকে জানবো, পড়বো বা বুঝবো? সেক্ষেত্রে প্রথম পয়েন্টটা আমরা লিখবো হচ্ছে এখানে সৌরশক্তি আবদ্ধকরণ হয়, ঠিক আছে? সৌর শক্তির আবদ্ধকরণ হয়, ঠিক আছে? সৌর শক্তির আবদ্ধকরণ ও খাদ্যস্থ শক্তি, ও ওই, সরি আমি যেটা লিখতে চাই যে খাদ্যস্থ ঐস্থিক শক্তিতে তার রূপান্তর। খাদ্যস্থ ঐস্থিক স্পেলিংটা আমি ভুল করছিলাম, এটা আমার করা উচিত না, যদিও আমি স্পেলিং এ মাস্টার খুব। শক্তিতে রূপান্তর, কিছুই দেখা যাচ্ছে না, এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমার নেটওয়ার্ক কিন্তু পুরো ঠিক আছে, ঠিক আছে, একটু ওয়েট করো, 1 মিনিট ওয়েট করো, দেখো বুঝতে পারো। ও, ঠিক আছে, এখন কি ঠিক আছে? তাহলে তোমার নেটওয়ার্কটা রিফ্রেশ করে নাও, নেটওয়ার্কটা রিফ্রেশ করো, ওটাকে ফ্লাইং মোড অন করে আমার নতুন ফ্লাইং মোড অন করো, অফ করে অন করো, দেখো তাহলে নতুন কাজ হয় না, গেছে বলছে, বলছে মোবাইলে কাজ হয় না, মোবাইল গেছে, দেখো, তুমি একবার ট্রাই করো। কেটে যাবে যদিও, দিয়ে আবার জয়েন হও। তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে।
ওকে, ক্লিয়ার। আচ্ছা, কি করা যায় বল। আচ্ছা, আচ্ছা, সৌরশক্তি আবদ্ধকরণ ও খাদ্যস্থ স্থৈতিক শক্তিতে রূপান্তর। মানে আমরা দেখেছি যে সূর্যের আলো, অর্থাৎ আমরা সালোকসংশ্লেষের সমীকরণটা প্রথমে দেখি। সালোকসংশ্লেষের সমীকরণে আমরা দেখেছি 12টা জল লেগেছিল, 6টা কার্বন ডাই অক্সাইড লেগেছিল, সাথে সূর্যালোক ক্লোরোফিলকে অর্থাৎ সক্রিয় করেছিল, সক্রিয়, ঠিক আছে, সক্রিয় ক্লোরোফিল। শোনা যাচ্ছে না? আমার নেটওয়ার্ক কিন্তু দারুণ চলছে, সেক্ষেত্রে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি শুধু, এবার কি ঠিক আছে? এবার ঠিক নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে 12টা জল, 6টা কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক পড়ছিল, সূর্যালোক কি করেছিল, ক্লোরোফিলকে সক্রিয় করেছিল, অ্যাক্টিভ করেছিল। এই ক্লোরোফিল অ্যাক্টিভ করে কি তৈরি করেছিল, গ্লুকোজ তৈরি করেছিল। 6টায় কার্বন ডাই অক্সাইড নিয়েছিলাম, তার জন্য 6টা আমি অক্সিজেনকেই তৈরি করেছিলাম, বা অক্সিজেনকে তৈরি করেছিল, সাথে জলের পরিমাণ কমে 6টা হয়ে গেছিল, 6টা জল হয়ে গেছিল। সেক্ষেত্রে সৌর শক্তির আবদ্ধকরণ, তাহলে এই সূর্যালোকের মধ্যে তো একটা শক্তি আছে, সেই শক্তিটা কি, আলোক শক্তি। তো সেই আলোক শক্তিটা আমরা, হ্যাঁ, আলোক শক্তিকে আমরা এই খাবার, অর্থাৎ এই গ্লুকোজের মধ্যে ফিক্সড করে দিয়েছি। আমি না, আমি না, তুমি আমি না, আমরা পারি না, আমি উদ্ভিদ তো না, তুমিও পারো না, আমিও পারি না। সেক্ষেত্রে উদ্ভিদ কি করছে, এত মানে, হ্যাঁ, গাছ এত প্ল্যানিং করে, উপরওয়ালা, উপরওয়ালা প্ল্যানিং এর উপর কোনো প্ল্যানিং নেই, ঠিক আছে, উপরওয়ালা যা প্ল্যান করে রেখেছে, আমরা সেখানে জাস্ট ফিক্সড হয়ে যায়, আর কিছু নেই, নাথিং। সেক্ষেত্রে এই সূর্যালোক যে শক্তি, সেটা এই খাবারের শক্তি বা খাবার অর্থাৎ গ্লুকোজের মধ্যে ফিক্সড করে দিয়েছে। তাই বলছে সৌর শক্তির আবদ্ধকরণ ঘটেছে এবং খাদ্য ওই স্থৈতিক শক্তিতে রূপান্তর। সেক্ষেত্রে সূর্যের আলোক শক্তিকে যখন তুমি খাদ্যের মধ্যে অর্থাৎ গ্লুকোজের মধ্যে ফিক্সড করে দিচ্ছে উদ্ভিদ, তখন সেই শক্তির নাম আমরা দিচ্ছি ঐস্থৈতিক শক্তি। ঐস্থৈতিক, ঐস্থৈতিক শক্তি। হ্যাঁ, তুমি আলোক শক্তিটা কার মধ্যে ফিক্সড করছে, গ্লুকোজের মধ্যে। গ্লুকোজ, গ্লুকোজ স্থিতিক শক্তি না, আমি বলতে চাইছি যে সূর্যালোকের মধ্যে যে শক্তি, সেই শক্তিটার নাম কি, আলোক শক্তি। তো এই আলোক শক্তিকে যখন গ্লুকোজ ট্রান্সফার করছি, তখন সেটাকে আমরা বলবো ঐস্থৈতিক শক্তি। বোঝা যাচ্ছে? তাই বলে গ্লুকোজ ঐস্থৈতিক শক্তি না, গ্লুকোজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শক্তি, সেই শক্তির নাম হয়ে যাচ্ছে ঐস্থৈতিক শক্তি। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ঐস্থৈতিক শক্তি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাই তাহলে। নেক্সট পয়েন্টে কিছু জাস্ট আমাদের পরিবেশের O2 এবং CO2 এর ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, O2 এবং CO2 এর ভারসাম্য, এই একটাই পয়েন্ট, আমি দুটো পয়েন্ট বোঝাচ্ছি। O2 এবং CO2 পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশের, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা, সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা কিছু না, এই যে অক্সিজেনটা তৈরি হলো, অক্সিজেন, উদ্ভিদ কি কি তৈরি করলো, খাদ্য হিসেবে অক্সিজেনকে তৈরি করলো, জল তৈরি করে দিল,
আর একটা যার জন্য আমরা আকাঙ্ক্ষিত হা করে বসে আছি চাতক পাখির মতো, সেটা কি? অক্সিজেন। ঠিক আছে, সেই অক্সিজেন পরিবেশে যখন নির্গত করলো, পরিবেশ থেকে কি নিল? কার্বন ডাই অক্সাইড। তার মানে শুধুমাত্র যে শুধুমাত্র বাবা একটু এ না বুঝতে হবে। সেক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করলো, সেক্ষেত্রে অক্সিজেন জন্য যেমন আমরা চাতক পাখির মতো বসে থাকি, তেমনি কার্বন ডাই অক্সাইডের জন্য কিছু উদ্ভিদ অপেক্ষা করে। তাহলে সালোক সংশ্লেষণ হতো, আমরা অক্সিজেনকে পেতাম না। আর অক্সিজেন যদি আমরা না পেতাম, তাহলে আমরা উল্টে আবার উদ্ভিদের উদ্ভিদের কি হচ্ছে? হ্যাঁ লাগে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের মেনলি আমাদের পরিবেশের থেকে আমরা অক্সিজেনকে গ্রহণ করি। ঠিক আছে, সেই অক্সিজেনকে গ্রহণ করি, পরিবর্তে আমরা CO2 যে ত্যাগ করি, এই অক্সিজেনকে না পেলে এই CO2 তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, অক্সিজেনকে না পেলে CO2 কে তৈরি করা সম্ভব নয়। আর এই CO2 না পেলে আবার কি তৈরি হবে না? এই CO2 না পেলে আবার অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, তাই সালোক সংশ্লেষের মাধ্যমে আমরা পরিবেশের যে ভারসাম্য, গ্যাসীয় যে ভারসাম্য, O2 এবং CO2 যে ভারসাম্য, সেটা রক্ষা হয়। এই হচ্ছে প্রধান দুটো তাৎপর্য। এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করবে, ঠিক আছে, পয়েন্ট হচ্ছে একটা এবং দুটো, এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে এই জিনিসটাকে তোমাকে বুঝাতে হবে। টেক্সট বইতে আছে, আমার নোটে আছে, বুঝতে না পারলে বলবে, আমি অবশ্যই এর ব্যাখ্যা করব। সেক্ষেত্রে আমার নোটে আছে, নোটও পড়তে পারো। স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু আচ্ছা সেটা স্ক্রিনশট স্ক্রিনশটের দরকার নেই, নোট এনাফ। নোটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন আছে, যেটা তুমি রেডি করলে মোটামুটি কি একদম ভালোভাবেই তুমি এটাকে পরীক্ষা হলে লিখে আসতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমাদের নোটের মধ্যে সালোক সংশ্লেষের তাৎপর্যগুলি পর্যাপ্ত ব্যাখ্যা করা আছে। সেক্ষেত্রে ওটা রেডি করলেই তোমার হবে, এখান থেকে স্ক্রিনশট না নিলেই হবে। এটা আমি জাস্ট কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, নোটের মধ্যে কি বিষয়ের উপরে লেখা আছে সেই বিষয়টা যে তোমার মাথায় থাকে, তার জন্য আমি বোর্ড ওয়ার্ক করলাম। ক্লিয়ার? এইবার আমরা যাব হচ্ছে স্বল্প মাত্রিক মৌল। স্বল্প মাত্রিক মৌল এবং অতিমাত্রিক মৌল। স্বল্প মাত্রিক মৌল এবং অতিমাত্রিক মৌল যখন আমরা পড়বো, তখন আগে কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপরে স্মার্ট ওয়ার্ক করবো। কি করে কনসেপ্ট ক্লিয়ার করবো, স্মার্ট ওয়ার্ক করবো, সেটা হচ্ছে স্বল্প মাত্রিক মৌল কাকে বলে। সাবাস, মানে পার্থক্য অলওয়েজ নোটে আমার রেডি করা আছে, তবু কিছুটা আমি এখানে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এখানে স্বল্পমাত্রিক, অল্পমাত্রিক এবং বিষয় অ্যাড করতে হবে। তাহলে এখানে আমি বিষয় অ্যাড করব, এখানে আমি স্বল্প মাত্রিক অ্যাড করব, এখানে অতিমাত্রিক অ্যাড করব, মাত্রিক মৌল। ক্লিয়ার? সেক্ষেত্রে স্বল্প মাত্রিক মৌল এবং অতিমাত্রিক মৌলর বিষয়টা কি, আগে ডেফিনিশনটা বুঝি। নামের মধ্যে ওর গূঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে না। কি হয়েছে? প্রবলেমটা কোথায়? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তোমাকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না?
দাঁড়াও, I will try to fix. এবার ঠিক আছে না? ওকে, হয়নি, এখনো হয়নি। এখনো ঠিক হয়নি, এখনো ঠিক হচ্ছে না। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক নেই, এবার ঠিক নেই। আচ্ছা, একটু দেখো, স্বল্পমাত্রিক এবং অতিমাত্রিক মৌল। স্বল্পমাত্রিক মৌল নামটার ব্যাখ্যা যদি সঠিক করা যায় তাহলে ডেফিনিশন আলাদা করে মনে রাখতে হয়। স্বল্প, ঠিক আছে, মানে অল্প বা কম। মাত্রিক মানে হচ্ছে মাত্রা। যদি কোনো মৌল খুব অল্প পরিমাণে লাগে, কার লাগে? উদ্ভিদের লাগে। করতে লাগে উদ্ভিদ মৌল, যে মৌলগুলো আমরা খাবারে মানে উদ্ভিদ পুষ্টিতে নেবে, উদ্ভিদ যখন বড় হবে তখন কাজে লাগাবে, উদ্ভিদের জনন করবে, ফুল ফল যখন তৈরি করবে তখন কাজে লাগাবে। ঠিক আছে, কোনো ক্ষয় হলে সেই সেলগুলো ডিভিশন করবে, বিভাজন করবে, তখন কাজে লাগাবে। তা যখন বিভিন্ন চাহিদা, তখন এই মৌলগুলো কাজে লাগবে, কিন্তু কাজে লাগালেও তার মাত্রাটা খুব অল্প পরিমাণ। মানে নুন, যেমন তরকারির মধ্যে নুন খুব অল্প পরিমাণ লাগে, তাই তো? অল্প পরিমাণ দিলে একটা তরকারি রেডি হয়ে যায়। কিন্তু নুন যদি না থাকে তখন কিন্তু স্বাদটা আমরা বলি কেমন একটা লাগছে, কেমন একটা লাগছে। কিন্তু কি লাগছে, লবণ যদি ওটা সঠিক মাত্রায় আমরা দিয়ে দিই তাহলে ও ভীষণ টেস্টিফুল হয়েছে। তার মানে লবণ অল্প পরিমাণ লাগে, কিন্তু সে যদি না থাকে তাহলে আমাদের মুখে যেন কেমন কেমন একটা স্বাদ লাগে। কিন্তু তবুও যদি লবণ কেউ খাওয়া অভ্যাস ত্যাগ করে বা লবণ যদি কেউ অল্প খায় তাহলেও কিন্তু সে খাবারটা খেয়ে নিতে পারছে। ঠিক আছে, কেন বললাম কথাটা? কারণ হচ্ছে যখন আমি বিষয় লিখবো পরিমাণ, পরিমাণ, তখন উদ্ভিদের পুষ্টি, বৃদ্ধি, জনন, ক্ষয়পূরণে যে মৌলগুলো আমার অল্প পরিমাণ লাগছে, অল্প পরিমাণে, তাদেরকে আমরা বলবো স্বল্প মাত্রিক মৌল। ঠিক আছে, অল্প পরিমাণে লাগছে। নেক্সট আমি যেটা লাগবো, এটা যদি থাকে তাহলে উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি, জনন এবং ক্ষয়পূরণে যে মৌলগুলো সবথেকে বেশি প্রয়োজন তাকে আমরা বলবো অতিমাত্রিক মৌল। ক্লিয়ার? এক নাম্বার পয়েন্ট। দু নাম্বার, অভাবজনিত লক্ষণ। অভাবজনিত লক্ষণ মানে কি? অভাবজনিত লক্ষণ, অভাব, যদি এই মৌল উদ্ভিদের শরীরে সঠিক পরিমাণে না থাকে, যতটা থাকার কথা ততটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে উদ্ভিদের কিছু ডিজিজ হতে পারে, রোগ হতে পারে, কিন্তু সেই রোগ বা সেই ডিজিজ গুলো, তার লক্ষণ, সাইন সিমটম খুব একটা স্পষ্ট না, তুমি ধরতে পারবে না। সে আছে না, তুমি ধরতে পারবে না, সে ধরতে পারবে না একটা কন্ডিশন। আবার নতুন কিছু হচ্ছে, একটু হচ্ছে না, আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে শোনো, অভাবজনিত লক্ষণ। নেটওয়ার্কে ফিক্সড করবো? তোমার নেটওয়ার্ক আমি কিভাবে ফিক্সড করতে পারি? আমার নেটওয়ার্ক তো স্মুথ চলছে।
তোমাদের নেটওয়ার্ক তো আমি ফিক্সড করতে পারি না। আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকলে সেটা আমি দেখাতে পারি বা আমি ঠিক করতে চেষ্টা করতে পারি। তো তোমার নেটওয়ার্ক আমি কিভাবে করব? আমার তো মাথায় আসছে না। যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে কেউ বলো। আমার মনে হয় এটা তোমাদেরই নেটওয়ার্ক ইস্যু। ঠিক আছে, তোমাদের বলতে আমি মেনলি তোমার কথাই বলেছি। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক প্রবলেমটাই বেশি হচ্ছে। তাছাড়া আমার এখানে নেটওয়ার্ক কিন্তু ভালো চলছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যে জায়গায় বসে আছো সেখান থেকে একটু অন্য জায়গায় গিয়ে বসো, দেখো নেটওয়ার্ক ফিক্সড হয় কিনা। ঠিক আছে, আমি কি তাহলে এটা, হ্যাঁ শুনছি শুনছি, বলো কি প্রবলেম আছে বলো। আচ্ছা, এবার কি আমি একটু বলবো? এবার শোনা যাচ্ছে? আচ্ছা, অভাবজনিত লক্ষণ অর্থাৎ কি বলার চেষ্টা করছে, যে যদি এটা যতটা পরিমাণ এই মৌলগুলো উদ্ভিদের শরীরে দরকার তার পুষ্টি বৃদ্ধি জনন এবং ক্ষয়পূরণের জন্য, সেই পরিমাণ না থাকে, অল্প পরিমাণ দরকার কিন্তু জল্পর একটা মাত্রা আছে, সেই মাত্রাটাও যদি সে ক্রস না করে, তার থেকেও কমে যায়, তাহলে উদ্ভিদের কিছু রোগ লক্ষণ প্রকাশ পায়। কিন্তু সেই রোগ লক্ষণগুলো তুমি ধরতে পারবে না, অর্থাৎ স্পষ্ট না। ঠিক আছে, তাহলে না ধরতে পারবে না, তা সে ধরতে পারবে না থেকে আমরা লিখি হচ্ছে স্পষ্ট নয়। স্পষ্ট নয়। কিন্তু অতিমাত্রিক মৌল যেগুলো অত্যাধিক পরিমাণে প্রয়োজন বা বেশি পরিমাণে প্রয়োজন, তার যদি কমে যায়, তাহলে কিন্তু তুমি রোগ লক্ষণ উদ্ভিদ যে প্রকাশ করবে, অর্থাৎ উদ্ভিদের যে ডিজিজ, তার পরিবর্তে যে রোগ লক্ষণ অর্থাৎ সাইন সিমটম, সেগুলো একদম স্পষ্টভাবে তুমি দেখতে পাবে যে উদ্ভিদের এই রোগে পরিণত হয়েছে। তখন আইডেন্টিফাই করে দেখা যাবে যে কোন কোন মৌলগুলো ওর শরীরে কম আছে। কিন্তু বেশিরভাগই আমরা তখন খুঁজে পাবো যে অতিমাত্রিক মৌলগুলোর মধ্যেই কোনোটা। ঠিক আছে, তাহলে রোগ লক্ষণ স্পষ্ট, রোগ লক্ষণ স্পষ্ট। ঠিক আছে, এইবার আমি চলে যাব হচ্ছে কাজ। কাজের মধ্যে অল্প মাত্রিক মৌলগুলো বেশিরভাগ কোষীয় গঠনে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় গঠন বলতে কোষ গঠন করতে, কোষীয় গঠন মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, পালন করে। কোষীয় গঠন মেনলি প্রোটোপ্লাজমের কথা বলা হয়েছে। প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম বলা হয় যে কোষের মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একত্রে, আর কোন রকম অঙ্গাণু নয়, কোষের মধ্যে আর কোনো অঙ্গাণু নয়, শুধুমাত্র সাইটোপ্লাজম অর্থাৎ জেলি জাতীয় পদার্থ আর নিউক্লিয়াস যেটা আছে, এই এই দুটোকে বলা হয় প্রোটোপ্লাজম। কি হচ্ছে? তোমার নেটওয়ার্ক ইস্যু সাংঘাতিক পরিমাণে হচ্ছে। হ্যাঁ, লাইভ ক্লাসটা ঠিক আছে, তুমি ওটাকে ধরে রাখো। আর এটা যতটা শোনা যাবে শোনার চেষ্টা করো। আমি তোমাকে এর রেকর্ডেড ক্লাসগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি সেটা দেখে নিও। সেক্ষেত্রে কাজ অর্থাৎ কোষীয় গঠনে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ কোষের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস মিলে অর্থাৎ একত্রে গঠন করে হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম গঠনেই এই স্বল্পমাত্রিক মৌলগুলো মেনলি কাজে লাগে। আর অতিমাত্রিক মৌলগুলো উৎসেচককে সক্রিয় করতে কাজে লাগে। উৎসেচককে সক্রিয়করণ, সক্রিয়করণ বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাক্টিভ করতে।
ওরা যখন উৎসেচক গুলো যখন তৈরি হচ্ছে তখন ইনঅ্যাক্টিভ, আমি কাজ করব না, আমার ইচ্ছা নেই কাজ করার। কিন্তু যখন কেউ একজন গুঁতো দেয়, না তোকে কাজ করতে হবে, ওঠ ওঠ ওঠ, এই গুঁতো দেওয়ার অর্থাৎ একে খোঁচানোর, অ্যাক্টিভ করার কাজ করে হচ্ছে অতিমাত্রিক মৌলগুলো। অতিমাত্রিক মৌলগুলো বিভিন্ন উৎসেচককে গিয়ে গুঁতো দেয়, অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়, এবার কাজ করে, এবার অন্তত কাজ কর। এই কথা শুনে ও কাজ করতে শুরু করে এবং বিভিন্ন ধরনের বিক্রিয়া, উদ্ভিদ শৈলের বিভিন্ন বিক্রিয়াগুলোকে কমপ্লিট করতে বা সম্পূর্ণ করতে সাহায্য করে। সেই ক্ষেত্রে স্বল্পমাত্রিক মৌল সেক্ষেত্রে অত কোষের উৎসেচকের পেছনে লাগে না, ও ডাইরেক্ট কোষীয় গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এবার উদাহরণগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের মাথায়, আমাদের নোটের মধ্যে সুন্দর করে গুছিয়ে এগুলো লেখা আছে, সুন্দর করে উদাহরণগুলো বলা আছে। সেক্ষেত্রে উদাহরণগুলো হচ্ছে বোরন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক ইত্যাদি। আরো কতগুলো মৌল আছে সবগুলো আমার নোটে ক্লিয়ার করা আছে। নেক্সট হচ্ছে উদাহরণের মধ্যে হাইড্রোজেন, কার্বন ইত্যাদি। বুঝতে পারছেন? তাহলে স্বল্পমাত্রিক মৌল এবং অল্পমাত্রিক মৌল যদি ডেফিনিশন তাহলেও আমার নোটে লেখা আছে, আর উদাহরণ বললে তো সেগুলো লেখাই আছে। তাহলে এটা 2 নম্বর কোয়েশ্চেন আসতে পারে যে স্বল্পমাত্রিক মৌল বা অতিমাত্রিক মৌল, মৌলগুলো কাকে বলে উদাহরণ দাও, বা মাত্রিক মৌল কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, সেক্ষেত্রে যা বাদ বাকি উদাহরণ যা আছে নোটের মধ্যে পাবে, টেক্সট বইতে পাবে, যেখান থেকে খুশি করবে। যদি কোনো ডাউট থাকে আমাদের অন্য ক্লাসে বা সেশন, ডাউট ক্লিয়ারিং সেশনে করা হবে। নেক্সট হচ্ছে বাষ্প মোচনের সংজ্ঞা, ভিভিআই, ভিভিআই, ঠিক আছে, ভিভিআই করে দাগাও। সঙ্গে স্বল্পমাত্রিক মৌল এবং অতিমাত্রিক মৌলগুলো ভিভিআই কাকে বলে, মানে এই পুরো পেজটাই ভিভিআই, ঠিক আছে, 5 নম্বর পেজের পুরোটাই ভিভিআই। হ্যাঁ, 5 নম্বর পেজের পুরো যে কটা কোয়েশ্চেন আছে সব কটাই ভিভিআই। 5 নম্বর পেজে যে কটা কোয়েশ্চেন আছে একদম সবকটাই ভিভিআই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এবার চলে যাচ্ছি নেক্সট নেক্সট কোয়েশ্চেন বোঝাবো, সেটা হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচনের উপর ভিত্তি করে দুটো কোয়েশ্চেন খুবই দেয়, সেটা হচ্ছে বাষ্পমোচন কাকে বলে যেমন দেয়, আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক দশা বলা হয় কেন। ঠিক আছে, সেক্ষেত্রে বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কিছুই না, এই হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে, এই হচ্ছে উদ্ভিদের প্রধান মূল, এই হচ্ছে ওর শাখা প্রশাখা, এই হচ্ছে উদ্ভিদের পাতা, বিশেষ করে এরকম পাতাগুলো আঁকি, পাতাগুলো দেখে তো আমিই ভয় পাচ্ছি, এ পাতা না অন্য কিছু, ঠিক আছে, পাতাগুলো দেখে আমি নিজেই ঘাবড়ে গেছি যে এরকম পাতাও হয় উদ্ভিদের। তুমি দেখতেই পাচ্ছ না, দেখো তো একটুখানি, ও দেখতে পাচ্ছে না, আমি তো ওকে স্পষ্ট, নেটওয়ার্ক তো দারুণ আছে তো। এসেছে এসেছে, বলছে এসেছে এসেছে। চীনা মতো পাতা দেখা যাচ্ছে। আচ্ছা, চীনা বাদাম হোক আর কাঠবাদাম হোক, এগুলো পাতায়, পয়েন্টিং করো, এগুলো পাতায়, ঠিক আছে। চীনা বাদামের মতো হতে পারে, কাঠবাদামের মতো হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। এই পাতাগুলো কি করছে, উদ্ভিদের মাটির তলা থেকে জলকে শোষণ করছে, অর্থাৎ কৈশিক জল, ঠিক আছে, কৈশিক জল, সেই জলটাকে শোষণ করে জাইলেম বাহিকা দিয়ে পাতায় পৌঁছে দিচ্ছে, গাছের পাতায় পৌঁছে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের আমাদের শরীরে কি হয়, আমাদের শরীরে আমরা যখন গ্রীষ্মকাল বলো সবসময় আমরা যখন জল খাচ্ছি তখন আমাদের অতিরিক্ত জলটাকে আমরা কিভাবে বের করছি, আমরা মূত্রের মাধ্যমে বের করে দিতে পারছি, আমরা ঘামের মাধ্যমে বের করে দিতে পারছি, আমরা মলের মাধ্যমে বের করে দিতে পারছি। উদ্ভিদের তো ঘামও হচ্ছে না, উদ্ভিদের মলও নেই,
বা উদ্ভিদ ইউরিন করার জন্য উদ্ভিদের বিশেষ অঙ্গ নেই, আমাদের ইউরিন করার জন্য, মূত্র ত্যাগ করার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বর বানিয়ে দিয়েছে। কিন্তু উদ্ভিদের যেহেতু লজ্জা টজ্জা নেই, কারণ ও তো প্যান ট্যান করে না, দেখেছো উদ্ভিদ প্যান ট্যান করতে? প্যান ট্যান করে না তো? করে? উদ্ভিদ প্যান ট্যান করে? প্যান্ট জামা এগুলো পরে? তার মানে ওর লজ্জা টজ্জা নেই, তাই তো? লজ্জা আছে উদ্ভিদের? আচ্ছা বুঝছি। বলছে উদ্ভিদের লজ্জা আছে কিনা ও জানে না। কি মুশকিল, উদ্ভিদের লজ্জা আছে কিনা ও জানে না। যাই হোক, সেক্ষেত্রে ওই ব্যাখ্যাটা পরে। নেক্সট তাহলে কি, উদ্ভিদ মাটির নিচে কৈশিক জল থেকে কৈশিক জল মূলের সাহায্যে জাইলেম বাইফের দিয়ে পাতায় পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে ও তো আর মেপে মেপে জলটা তুলতে পারে না যে আমার এতটুকু জল লাগবে, আমি এতটুকুই জল নেব। আমাদের যেমন মোটর লাগানো আছে, আমাদের এতটুকু জল লাগবে, মোটরটা ছেড়ে দিলাম, আমার এতটুকু জল লাগবে, মোটরটা বন্ধ করে দিলাম। ওর এরকম সিস্টেম নেই। ও তখন কি করছে, ও জলটা নিচ্ছে এবং যে অতিরিক্ত জল ওর শরীরে থাকছে বা প্রবেশ করছে, সেটা বাষ্প আকারে পাতার যে ছিদ্রগুলো আছে, পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, যাকে আমরা বলি পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র। পাতার সেই ছিদ্র, কাণ্ডের সেই ছিদ্র, এইগুলো দিয়ে ও বাষ্পকে বাষ্প, হ্যাঁ একদম ঠিক বলেছো। সেক্ষেত্রে অতিরিক্ত জলকে কাণ্ডের ছিদ্র দিয়ে, পাতার ছিদ্র দিয়ে বাইরে বের করে দিচ্ছে। এবার বাইরে যখন অতিরিক্ত জলটা বের করে দিচ্ছে, এই পদ্ধতিকে, এই প্রক্রিয়াকেই বলা হয় বাষ্পমোচন। অর্থাৎ অতিরিক্ত জলকে বাষ্প আকারে আকারে বাইরে নির্গমন, বাইরে নির্গমন। এই অতিরিক্ত বাইরে নির্গমন করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্প মোচন। নামটা শুনেই বোঝা যায় বাষ্পকে, জলকে বাষ্প আকারে মোচন করছে, তার মানে ত্যাগ করছে, বাষ্পমোচন। এই গরমকালে দেখবে, বিশেষ করে দুপুর বেলার দিকটায় আশেপাশে যে গাছগুলো থাকে, বিশেষ করে লতানো গাছগুলো, এই অতিরিক্ত জলকে বাষ্প আকারে নির্গমন করার জন্য নেতিয়ে পড়ে, এবং তারপরেও যদি বাষ্পমোচন করতে থাকে তাহলে মারাও যেতে পারে। কি বললাম, অতিরিক্ত জলকে বাষ্প আকারে বের করার জন্য উদ্ভিদ যে নেতিয়ে পড়ে, নেতিয়ে পড়ে, নেতিয়ে না, নেতিয়ে পড়ে, অর্থাৎ অতিরিক্ত যদি তারপরে করে তাহলে মারাও যায়। দুবার রিপিট করলাম। তাহলে এই ঘটনাকে বলা হয় অবনমন বা উইল্টিং। এই ঘটনাকে কি বলে? অবনমন বা উইল্টিং। এই অবনমন বা উইল্টিং পরীক্ষা পারপসে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে অবনমন, বাষ্পমোচন অতিরিক্ত যখন হয় তখন তাকে বলা হয় অবনমন বা উইল্টিং। ঠিক আছে? উইল্টিং। সেই উইল্টিং, তার মানে বাষ্পমোচন আমাদের শরীরে প্রয়োজন, আবার উইল্টিং হলে বা অবনমন হলে গাছটা মারাও যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে, বাষ্পমোচন অতিরিক্ত জলকে আমি শরীরের মধ্যে, আমি যদি উদ্ভিদ হই, আমি শরীরের মধ্যে ধরে রাখতে পারি না, অর্থাৎ আমাকে বাইরে বের করতে হবে, এটা একটা প্রয়োজন। তাহলে বাষ্পমোচনটা উদ্ভিদের শরীরে একটা প্রয়োজনীয় পদ্ধতি। কিন্তু যখন সেটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, বেশি মাত্রায় হচ্ছে, তখন ও আবার মারাও যাচ্ছে। তাহলে এটা আবার ক্ষতিও করছে উদ্ভিদকে। তাই কোয়েশ্চেনটা এমন আসে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক দশা বলার কারণ কি। তখন বিষয়টা আমার নোটের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, ওইটুখানি পড়লে এনাফ। সেক্ষেত্রে বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে প্রথম ব্যাখ্যা করেন বা প্রথম উল্লেখ করেন। বোঝা গেছে?
নোটে না সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, কি বলছো? ঠিক আছে, তুমি ক্লাসটার মধ্যে জয়েন থাকো, ঠিক আছে? তারপরে আমি তোমাকে রেকর্ডেড ক্লাসটা পাঠিয়ে দেব, তুমি থাকো। আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দেব, তুমি তোমার সময় করে বুঝে নিয়ে তোমাকে আমি যে নোট পাঠিয়েছি বা তোমাদেরকে আমার যে নোট দেওয়া আছে সেই নোট থেকে তোমরা সেটা কমপ্লিট করে নেবে। যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আমি ক্লিয়ার করে দেব, ঠিক আছে? ওর নেটওয়ার্ক ইস্যু আছে। সেক্ষেত্রে বাষ্পমোচন এবং বাষ্পীভবনের পার্থক্য নিয়ে এবার আলোচনা করব। বাষ্পীমোচন এবং বাষ্পীভবন, ঠিক আছে? প্রথম পয়েন্টটা যায়, প্রথমেই বিষয় অ্যাড করব। তারপরে বাষ্প মোচন কাকে বলছে বা ওটার সাথে বাষ্পীভবনের কি পার্থক্য সেটা আমরা জানবো। প্রথমে একটা দুটো সাদৃশ্য আমরা একটু বুঝে নিই। সাদৃশ্য হচ্ছে দুটোই না উপরিতল থেকে হয়। বাষ্প মোচন পাতার পত্ররন্ধ্রের উপরিতল থেকে হয়, তেমনি বাষ্প ভবনটাও উপরিতল থেকে হয়। আর একটা পার্থক্য, দুটোই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে এর মাত্রা বৃদ্ধি পায়। মানে অতিরিক্ত গরমে যেমন বাষ্পমোচন বেশি হচ্ছে, অতিরিক্ত টেম্পারেচার বা তাপমাত্রা দিলেও বাষ্পীভবন হচ্ছে। এবার কথাটা হচ্ছে এই বাষ্পমোচন এবং বাষ্পীভবনকে বুঝতে গেলে উদাহরণ যদি মাথায় থাকে তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার। প্রথমটা কি? বাষ্পমোচন, যেটা উদ্ভিদের হচ্ছে অতিরিক্ত জলকে বাষ্প আকারে বের করছে, এবং বাষ্পীভবন, ধরো মা কি করছে, গ্যাসে গরম জল করছে, গরম জল যখন করছে, জলটা যখন ফুটছে তখন সেটা বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে বা উঠে চলে যাচ্ছে, তাই তো? বাষ্প আকারে পরিবেশে মিশে যাচ্ছে। তাহলে যেটা বাষ্প আকারে পরিবেশে মিশে যাচ্ছে সেটা হচ্ছে আমার বাষ্পীভবন, যেটা উদ্ভিদ অতিরিক্ত জলকে বের করছে সেটা হচ্ছে বাষ্পমোচন। এই দুটো কনসেপ্ট বা এই দুটো উদাহরণকে মাথায় রেখে বা এই দুটো কথা মাথায় রেখে আমরা টোটাল পার্থক্যটা পড়বো। সাদৃশ্য বুঝিয়ে দিয়েছি, এবার হচ্ছে পার্থক্য। পার্থক্যতে প্রথম হচ্ছে স্থান, কোথায় দেখবো আমরা বাষ্পমোচনকে, কোথায় দেখবো বাষ্পীভবনকে, কোথায় দেখবো? বাষ্পমোচন আমরা কোথায় পেয়েছিলাম? আমরা দেখেছিলাম পাতাতে হচ্ছে, কাণ্ডতে হচ্ছে, ঠিক আছে? এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা মূলের মাধ্যমেও হয়, সেক্ষেত্রে প্রধানত উদ্ভিদের কাণ্ড এবং পাতাতেই বাষ্পমোচন হয়। সেক্ষেত্রে বাষ্পীভবন জল যে কোনো আর্দ্রতার উপরিভাগ থেকে ঘটে। জল বা যে কোনো আর্দ্রতার উপরিভাগ থেকে। আর্দ্রতার উপরিভাগ বলতে আর্দ্রতার উপরিভাগ যদি কথাটা বলি তাহলে কি, জলকে ফোটালেও বাষ্প হয়, বা তোমার একটা জল কোথাও পড়ে আছে, তুমি কোথাও ফেলে রেখেছো, সেটা গরমকালে বাষ্প আকারে উড়ে গিয়ে সেই জায়গাটা শুকিয়ে যায়, তাই না? তাহলে যে কোনো ভিজে ভিজে জায়গা সেখান থেকেই জলটা বাষ্প আকারে বেরিয়ে যেতে পারে। তার জন্য এই পয়েন্টটা, জল আর্দ্রতা, যে কোনো আর্দ্রতার উপরিভাগ থেকে উপর থেকে বাষ্পমোচন সম্পন্ন হয়। নেক্সট পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রক্রিয়া। প্রকৃতিতে আমরা বাষ্পমোচনকে দেখবো, বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা যেহেতু উদ্ভিদের শরীরে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে, শরীর বৃত্তীয় বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আর এটা একটা ভৌত প্রক্রিয়া। দুটো টার্ম বলি, দুটো টার্ম সঠিকভাবে ব্যাখ্যা করি। প্রথম ব্যাখ্যা করছি
দেখবো শারীরবৃত্তীয়, যেহেতু উদ্ভিদের শরীরের মধ্যে সম্পন্ন হচ্ছে, তাই এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শরীরের মধ্যে সম্পন্ন হওয়া একটা বিক্রিয়া। তেমনি ভৌত প্রক্রিয়া, ভৌত আমরা কেমিস্ট্রিতে পড়ি, রসায়নে পড়ি, ভৌত কথার অর্থ হচ্ছে কোন পদার্থ যদি তার আগের অবস্থাতে ফিরে আসতে পারে তখন তাকে বলা হয় ভৌত প্রক্রিয়া। যে জলটা তুমি বাষ্প হয়ে গেল, মা জলটা ফোটাচ্ছে, জলটা কড়াই থেকে বা হাঁড়ি থেকে বাষ্প আকারে বেরিয়ে গেল, তুমি সেই জলটা ধরে নিতে পারো, তাহলে ওটা ঠান্ডা হয়ে আবারই জলেই পরিণত হবে। ঠিক আছে, এটাকে বলে একটা ভৌত প্রক্রিয়া। যদি এক্সপেরিমেন্টের খুব দরকার হয় তাহলে তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করতে পারো। শীতকালে আমরা কি করতাম, যখন খুব ছোট ছিলাম শীতকালে একটা কাজ করতাম, এই পেপারের মধ্যে এরকম ফু দিতাম বা জোরে জোরে নিঃশ্বাস নিতাম, ফু বা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ওই মুখটা আটকে দিতাম, আটকে দিয়ে দেখতাম বাষ্প ভরে গেছে পেপারটার মধ্যে, প্লাস্টিকের পেপারটার মধ্যে। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে ওই প্লাস্টিকের পেপারের গায়ে, একদম, সেক্ষেত্রে পেপারের মধ্যে জলগুলো জমে জমে যেত। তার মানে কি, আমার নাক দিয়ে মুখ দিয়ে যে বাষ্পটা বেরিয়েছে সেটা ঠান্ডা হয়ে আবার জলেই পরিণত হয়েছে। তাহলে জল থেকে বাষ্প, বাষ্প থেকে আবার জল। তার মানে জলটাকে আমি অন্য একটা স্টেটে, অন্য একটা দশাতে রূপান্তর করে দিয়েছিলাম, অবস্থাতে রূপান্তর করে দিয়েছিলাম, এবং আবার আগের দশাতে আমি ফিরিয়ে আনতে পেরেছি। তাই এই ধরনের বিক্রিয়াগুলোকে, এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো যে ভৌত প্রক্রিয়া। ক্লিয়ার? এইবার আমি চলে যাব হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষের প্রয়োজন। রক্ষী কোষ, রক্ষী কোষ কিছুই না, পাতা, এই যে হচ্ছে যদি আমি পাতা আঁকি, এই হচ্ছে আমার পাতা, পাতার মধ্যে অসংখ্য ছিদ্র অবস্থান করছে, ছিদ্র, এই হচ্ছে আমার পাতার ছিদ্র। ঠিক আছে, এই পাতার ছিদ্রটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে আমার রক্ষী কোষ দিয়ে তৈরি। কেমন, আমি বলছি কেমন। সেটা হচ্ছে পাতা, বাবা সরি সরি, পড়ে যাচ্ছিলাম। কথা হচ্ছে পাতার যে রক্ষী কোষ, অর্থাৎ ইংলিশে বলা হয় গার্ড সেল। আমি দেখাই, এই হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ, এই হচ্ছে একটা রক্ষী কোষ। সেক্ষেত্রে এরকম দুটো কোষ পাশাপাশি এসে ছিদ্র তৈরি করে। যখন এই কোষ দুটোর মধ্যে জল প্রবেশ করে তখন এই কোষ দুটো মোটা হয়ে যায় এবং এটা বন্ধ হয়ে যায়, মানে ছিদ্রটা মোটা হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল। আবার যখন কোষ দুটো থেকে জলটা বেরিয়ে গেল তখন সেটা শ্রিঙ্ক করে, অর্থাৎ সংকুচিত হয়ে আবার ছিদ্রটা খুলে গেল, অর্থাৎ পত্ররন্ধ্র খুলে গেল। তার মানে এই রক্ষী কোষ দ্বারা পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, যখন জল প্রবেশ করে তখন ওটা বন্ধ হয়ে যায়, যখন জল বেরিয়ে যায় তখন ওটা আবার খুলে যায়। যদি পত্ররন্ধ্র বেশি খোলা থাকে, অর্থাৎ ছিদ্র যদি বেশি থাকে, তাহলে বাষ্পমোচন বেশি বেশি হবে। যদি ছিদ্রটা বন্ধ থাকে বা ছোট থাকে তাহলে বাষ্পমোচন কম হবে। এটা স্বাভাবিক একটা বুদ্ধি। সেক্ষেত্রে তাহলে বাষ্পমোচন কম হবে না বেশি হবে সেটা এই রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে ছিদ্র, আর এই পাশের দুটো হচ্ছে রক্ষী কোষ, রক্ষী কোষ। তাহলে বাষ্পমোচন রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ও নিয়ন্ত্রণ করতে পারে, তার মানে কম হবে না বেশি হবে এটা ও নিয়ন্ত্রণ করতে পারে। সেক্ষেত্রে জল ফুটিয়ে দাও, টেম্পারেচার বাড়িয়ে দাও, বাষ্প আকারে বাইরে বেরিয়ে যাবে, সেখানে কোনো রক্ষী কোষেরও দরকার নেই, আদার্স কিছুরও দরকার নেই। অর্থাৎ এখানে রক্ষী কোষ কিছুরই প্রয়োজন নেই, রক্ষী কোষের প্রয়োজন হয় না বা দরকার নেই, প্রয়োজন হয় না। রক্ষী কোষ কার, ওটা উদ্ভিদের থাকবে তবেই তো হবে, তো উদ্ভিদ না, ওটা যে কোনো আর্দ্র জায়গা থেকে হচ্ছে, তার আবার কিসের রক্ষী কোষ, কিসের তার আবার গাছ, কোনো কিছুরই দরকার নেই। নেক্সট হচ্ছে সূর্য আলোক। ঠিক আছে, সূর্যের আলোক, সূর্যের আলো যদি থাকে, সূর্যের আলো যদি বেশি হয়, তার মানে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে বাষ্পমোচন বেশি হবে।
তাই তো? আর বাষ্পীভবন যদি বেশি হয় তার মানে অতিরিক্ত জলটাও বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাই গল্প। কিন্তু বাষ্পীভবন, সূর্যের আলো থাকলেও বাষ্পীভবন অর্থাৎ জল বাষ্প আকারে, তুমি যদি কোথাও রাস্তার উপরে জল ফেলে রাখো তাহলে অত্যাধিক গরমে সেই জল উবে যায় বা মানে বাষ্প আকারে পরিবেশে মিশে যায়। দেখো সূর্যের আলো নেই, তুমি বাড়ি এসে গ্যাসে গরম করে দাও, তাহলেও তোমার জল বাষ্প আকারে বাইরে নির্গত হবে। তার মানে যদি আমি কি বললাম, যে বাষ্পভবন দিন রাত যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু বাষ্পমোচন সূর্যালোকের উপস্থিতিতেই সম্ভব। ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতিতে সম্ভব, সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন, উপস্থিতি প্রয়োজন। ঠিক আছে, সূর্যালোকের দিবারাত্র যে কোনো সময় ঘটে, বা দিবা রাত্র যে কোনো সময়, যে কোনো সময় ঘটতে পারে, তাহলে আমার বাষ্পমোচন এবং বাষ্পীভবনের কনসেপ্ট ক্লিয়ার হলো। ঠিক আছে, এইবার সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন, এটা কি বুঝিয়ে দেব? সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন কি বুঝিয়ে দেব? ঠিক আছে, এই পর্যন্ত থাক, বন্ধু, এই পর্যন্ত। তাহলে নেক্সট ক্লাসে আমরা সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন পড়বো। এইবার পার্টিকুলার, এবার আমার তোমাদের সাথে ডাউট ক্লিয়ার সেশন শুরু। তো ডাউট ক্লিয়ার সেশন কখনো শুরু না, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।